ছোট গায়ের ছোট বন্দরের বড় ব্যবসায়ী দেবীদাস। কাপড়ের আড়তদার সে, খুচরো পাইকারি সবই চলে। সাদা রঙের বাড়িটায় দোতলায় বসে সে। বাড়িটা দেবীদাসের নিজের। আশেপাশের ৮-১০খানা হাট তারই কৃপার উপর নির্ভর করে থাকে। কিন্তু এবার সে অনুগ্রহের মুষ্টি বন্ধ করে রেখেছে। চালান নেই। যে মাল জোগাড় করা যায় তা সরকারি দরে বিক্রি করলে পোষাবে না। এজন্যই সে বেশি দাম না পেলে কাপড় বিক্রি করছে না। অনেকক্ষণ ধরে তীর্থের কাকের মতো একটা লোক বসেছিল দেবীদাসের পা ধরে দুটো কাপড়ের জন্য, কিন্তু দেবীদাস তাকে ফিরিয়ে দেয়। লোকটি চলে গেলে দেবীদাসের ভাতিজা গৌরদাস বলল যে তাকে অন্তত একটি কাপড় দেওয়া যেত। কত আকুতি মিনতি করলো কাপড়ের জন্য, বড্ড দরকার মনে হয়। দেবীদাস বলল ওকে একটা কাপড় দিলে কিছুক্ষণের মধ্যে ওরা দল বেঁধে এখানে আসবে মেলা বসিয়ে দিতে। গৌরদাস আর কিছু বলল না, যদিও সে ব্যাপারটাকে মন থেকে মেনে নিতে পারছে না। সম্ভবত সে এখনও সত্যিকারের ব্যবসাদার হয়ে ওঠেনি। কিছুক্ষণ পর থানার ১৪ টাকা বেতনের সাধারণ কনস্টেবল কানাই দে আসলো। থানার বড়বাবু শচীকান্ত তাকে পাঠিয়েছে দেবীদাসের থেকে ৫০ টাকা চাঁদা নেওয়ার জন্য। আজ রাতে শচীকান্ত থানার মাঠে বিনোদনের ব্যবস্থা করেছে। সেখানে যাত্রা হবে, হস্তিনাপুর থেকে দল আসবে। অনিচ্ছা সত্ত্বেও দেবীদাস ৫০ টাকা চাঁদা দিয়ে দিল। কানাই উদ্ধত ভঙ্গিতে বেরিয়ে গেল। দেবীদাস ভাবতে লাগলো, দারোগাবাবু যাত্রা দেখাবে, সেখানে দেবীদাসকে চাঁদা দিতে হবে কেন? সে তার ভাতিজা গৌরদাসকে থানাটি দেখালো। কেমন লাল টকটকে দেখাচ্ছে বাড়িটাকে, যেন মাটি ফাটা বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডের মতো বেরিয়ে এসেছে একটা রক্তজবা। দেবীদাস বলল, থানার রং লাল কেন জানিস? মানুষের রক্তে সেটি এমন লাল হয়ে গেছে। গৌরদাস অবাক হয়ে গেল। সে তার কাকার এখানেই মানুষ, পড়ালেখার খরচ দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে সে। এজন্য গৌরদাস কাকার কর্মকাণ্ড তেমন কিছু বলে না। না হলে সে তার সাদা বাড়ির মধ্যে যে মানুষের রং দেখতে পেয়েছে সেটা ঠিক বলে দিত। রাত ঘনিয়ে এসেছে। অনেক দূর থেকে থানার যাত্রার আসরের আলোগুলো চোখে পড়ছে। 5টি ডে লাইট লাগানো হয়েছে। এতে আশেপাশের ৮ মাইল পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। আকাশের অর্ধেকটা আলোকিত দেখাচ্ছে। অথচ আশেপাশের গ্রামগুলোতে একটু আলো নেই। কেরোসিনের অভাবে আজকাল অন্ধকারেই তলিয়ে থাকে গ্রামগুলো। ওদিকে মুচিপাড়ার একটি মেয়ে কাঁদছে। পরশুদিন রাতে ওর ঘরে বেড়া ভেঙে শিয়ালে তার ছেলেকে চুরি করে নিয়ে গেছে। পরের দিন সকালে বাড়ি থেকে ৩০ হাত দূরেই ছেলের অভুক্ত মাথা খুঁজে পাওয়া গেছে। এত কাছে বসে খেয়েছে, অথচ একটা আলোর অভাবে ছেলেটাকে বাঁচানো গেল না। দেবীদাসকে দেখে দারোগা শচীকান্তবাবু তাদেরকে বসতে দিল। কিছুক্ষণের মধ্যেই যাত্রা আরম্ভ হলো। যাত্রার নাম দুঃশাসনের রক্তপান। সারা রাত যাত্রা চলল। যাত্রা অনেক ভালো হয়েছে। যাত্রা শেষে টানা 10 মিনিট হাততালি চলল। সারা রাত জেগে বসে থেকে সমস্ত শরীর আড়ষ্ট আর অসাড় হয়ে উঠেছে দেবীদাসের। ভাতিজাকে নিয়ে সে বাড়ির পথে পা বাড়াল। ধুলোয় ভরা পথ দিয়ে দুজন এগিয়ে চলল নিঃশব্দে। কিছু দূরে এগিয়ে যেতেই সেই পুত্র হারা মায়ের কান্না তারা শুনতে পেল। দেবীদাস মুচিপাড়ার দিকে যেতে লাগলো। লক্ষণ মুচিকে 2 জোড়ো জুতো দিয়েছে দেবীদাস। এখনও কেন পাঠালো না সেটা জানার জন্যই এদিকে আসা। বাড়িতে লক্ষণ মুচিকে পাওয়া গেল না। সে ভোরে উঠেই কোথাও বেরিয়েছে। তারা দেখলো তাদের আওয়াজ শুনে ঘাটের দিক থেকে আসা 16 বছরের একটি মেয়ে কোথাও মিলিয়ে গেল। তারা দুজন চমকে উঠল। মেয়েটি সম্পূর্ণ নগ্ন, কোনোখানে এক ফালি কাপড় নেই। কাপড় পাবার উপায়ও নেই। যুগের দুঃশাসন, নীলর্জ পাশব হাতে বস্ত্র হরণ করেছে তার সমস্ত লজ্জা, সমস্ত মর্যাদাকে নিষ্ঠুর উপহাসে মিলে দিয়েছে লোলুপ দৃষ্টি। গৌরদাসের মনে হলেও যে দুঃশাসন বাংলাকে বিবস্ত্র করেছে তারও একদিন প্রায়শ্চিত্ত করতে হবে। গল্পটির নাম দুঃশাসন। দুঃশাসন 1952 সালে প্রকাশিত হয়েছে। এখানে মূল চরিত্র হিসেবে দেখা যায় দেবীদাস, যিনি একজন বস্ত্র ব্যবসায়ী, গোপীদাস দেবীদাসের ভাতিজা, কানাই কনস্টেবল, শচীকান্ত থানার বড়বাবু। দুঃশাসন গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লিখিত একটি গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায় 1918 সালে জন্মগ্রহণ করেন এবং 1970 সালে মৃত্যুবরণ করেন।